বলো কতটা করেছো? 8 4। 8 4 কি হয়েছে? হ্যাঁ, আর হচ্ছে এগুলোর অ্যান্সার গুলো। আচ্ছা, অ্যান্সার গুলো তাহলে আমি কালকে না লিখে আমি পাঠিয়ে দেবো, বা হয়তো আমি ওদেরকে একসাথে অ্যান্সার দিয়েছি, ওটা দেখতে হবে আমাকে একটু। তাহলে আমি অ্যান্সার গুলো পাঠিয়ে দেবো। এখানে কিছু আবার লেখাতেও ভুল আছে। এটা 7/4 বলেছিলাম, এটা 3/5 বলেছিলাম। আচ্ছা, কোশ্চিন নাম্বার 13টা আমি একটু বলে দিচ্ছি, একটা করাচ্ছি, তোমরা দুটো করে নিও। একটু বলে দিই কিভাবে করছো, দেখো। যে ম্যান মাল্টিপ্লাই এ নাম্বার বাই 7/4 ইনস্টেড অফ 3/5, multiplied a number 7/4। 7/4 যেটা করা হয়েছে সেটা ভুল করা হয়েছে, multiplied a number 7/4 instead of 3/5। করা উচিত ছিল 3/5 দিয়ে, আমরা মাল্টিপ্লিকেশন করেছি 7/4 দিয়ে। তাহলে নাম্বারটা আমাকে ধরে নিতে হবে। নাম্বারটা ধরার টেকনিক হলো যে আমরা এরকম ভাবে ধরবো, লেট দ্য নাম্বার বি, এলসিএম নিয়ে নেব। কার কার? এটা হচ্ছে 4, এক্স ধরে করে হবে, কিন্তু এক্স ধরে করলে একটু টাইম লেগে যাবে। 4 and 5 equals to 20। এটাকেও 20 দিয়ে গুণ করব, নাম্বারটা ধরে নিলাম। 4 দিয়ে কাটলে 4 পাচ্ছে 20, মানে ভুল গুণ করে যেটা পাচ্ছি সেটা 35, যেখানে আমার রাইট ক্যালকুলেশন হওয়া উচিত ছিল 15। তাহলে আমার এরর কতটা হয়েছে? অ্যাকচুয়াল হচ্ছে 15 হতো, কিন্তু আমি ভুল করে লিখেছি 35। তাহলে কত ভুল করেছি? সেটা হচ্ছে 20। কততে? 15তে। 15তে ভুল করে ক্যালকুলেশন বেশি লিখে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 20। তাহলে 100তে কত? এই 100 দিয়ে গুণ করারও দরকার নেই, তুমি এখানে বেস ফ্র্যাকশন দিয়েও করতে পারবে। 5 দিয়ে যদি কাটি, 5 4 20, 5 3 15। ঠিক করলাম, 15 35, হ্যাঁ 20 15। তাহলে কত হয়ে যাবে বলো? 4 1 3 মানে 33 পূর্ণ 1 3%। 3 4 12 2, 133 পূর্ণ 1 3% হবে। ঠিক আছে, আর নাহলে এরকম ভাবেও করা যায় যে এখানে যেটা ফ্র্যাকশন পাচ্ছি সেটা 4/3 হচ্ছে, তো এটাকে আমি 1 পূর্ণ 1 করতে পারবো। 1 মানে হচ্ছে 100%, আর 1/3 মানে হচ্ছে 33 পূর্ণ 1 3%। তাহলে আলটিমেট কত আসবে? এটা হচ্ছে গিয়ে 133 1/3%। বোঝা গেল? তাহলে এতটা এরর হয়েছে। ফাইন্ড দ্য চেঞ্জ ইন হিজ এরর অর ইন হিজ ক্যালকুলেশন। বলো, বুঝতে পারলে? এরকম ভাবেই করেছো? হ্যাঁ, আচ্ছা, টাইপ 16টা একটু দেখে নাও। টাইপ 16 এর কোশ্চেন সাধারণত আমি এতদিন ধরে করাচ্ছি, কিন্তু টাইপ 16 এর কোশ্চেন পাইনি। তবু আমরা একটু দেখে নেব। এটা এসএসসি কোশ্চেন, অনেকদিন আগের পুরোনো কোশ্চেন এটা। তো টাইপ 16 পরের দুটো করবে, পরের দুটো এরকম ভাবে করবে। ইফ দ্য ইনকাম ট্যাক্স ইনক্রিজ। আচ্ছা, আমি যদি বলি যে ইনকাম ট্যাক্সের অঙ্কগুলো দেখে নাও, যে টোটাল ইনকাম। আগে আমি নর্মাল জিনিসটা বলছি, ধরে নাও হচ্ছে গিয়ে ট্যাক্স। ট্যাক্স হচ্ছে গিয়ে টোটাল ইনকাম। টোটাল ইনকাম হচ্ছে গিয়ে কারো 100 টাকা, গভর্নমেন্ট যেটা ট্যাক্স নিচ্ছে সেই ট্যাক্স হচ্ছে গিয়ে ধরে নাও 20 টাকা। তাহলে ওর নেট ইনকাম যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কত? 80 টাকা। টোটাল ইনকাম 100, ট্যাক্স নিচ্ছে 20, নেট ইনকাম হচ্ছে গিয়ে তোমার 80 টাকা। আমি ট্যাক্সকে কি করলাম? 20% বাড়িয়ে দিলাম। ট্যাক্স ইনক্রিজ বাই 20%। 20% ট্যাক্স যদি ইনক্রিজ করা হয়, তাহলে ট্যাক্স কত টাকা বেশি লাগছে গো? 20% মানে 1/5, মানে ট্যাক্স তোমার 4 টাকা বেড়ে গেল, তাই না? তার নতুন ট্যাক্স কত? 24 টাকা। ইন তো ইনকাম কিন্তু একই আছে, ইনকাম কিন্তু 100 টাকায় আছে। এখন তোমাকে 24 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। এবার নেট ইনকাম এখন কত করে থাকছে? নেট ইনকাম তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে 76। তাহলে নেট ইনকাম কত পার্সেন্ট কমে গেল দেখো। নেট ইনকাম
ট্যাক্স যেহেতু বাড়লো, নেট ইনকাম কিন্তু কমবে। 4 টাকা কমলো 80 টাকায়। 4 টাকা তোমার নেট ইনকাম কমে গেল, সেটা হচ্ছে 80 টাকায়। মানে 1 এর 20, 1 এর 20 মানে হচ্ছে 5%। এখানে যেটা বলার আছে যে ট্যাক্স, ট্যাক্স যত পার্সেন্ট বাড়বে, ট্যাক্স যত পার্সেন্ট বাড়বে, নেট ইনকাম মানে ট্যাক্স যে পরিমাণ বাড়লো, ট্যাক্সের পার্সেন্টেজ ভ্যালু এবং নেট ইনকাম যত পার্সেন্ট কমলো, সেটা হচ্ছে 5% কমলো। এই দুটো কিন্তু সেম। বলো ওটা বোঝা গেল কিনা? তুমি 20 টাকার 20% করো, দেখবে 4 টাকায় আসবে। এখানেও 4, এখানেও 4 এর গ্যাপ। এখানেও কিন্তু তোমার, দাঁড়াও, এখানেও কিন্তু তোমার 4 টাকা কি হচ্ছে, এখানে 4 টাকা বাড়লে এখানে 4 টাকা কমছে। তাহলে এখানে কত পার্সেন্ট কমলো, এখানে 5% কমলো, এখানে কত পার্সেন্ট কমলো, বাড়লো, সেটা হচ্ছে গিয়ে 20% বাড়লো। তাহলে আমি যেটা বলতে চাইছি যে ট্যাক্সের 20%, নেট ইনকামের কিন্তু 5%। ট্যাক্সের 20% সমান নেট ইনকামের 5%। তাহলে কোশ্চিনে ট্যাক্স এবং যদি নেট ইনকাম দিয়ে পার্সেন্টেজ ভ্যালু থাকে, তাহলে একটা জিনিস আমি এখান থেকে বুঝতে পারছি যে ট্যাক্স যত টাকা বাড়ছে, নেট ইনকাম তত টাকাই কমছে। তাহলে ট্যাক্সের পার্সেন্টেজ ভ্যালু মানে যে পার্সেন্টেজটা বাড়লো এবং নেট ইনকামের যে পার্সেন্টেজটা কমলো, দুটো কিন্তু ইকুয়াল হবে, হতেই হবে। কারণ তুমি দেখে নাও, ট্যাক্স কত, 20, 20 20% করো, 20 20% করলে এটা 4 টাকা হবে। আর নেট ইনকাম কত ছিল? নেট ইনকাম হচ্ছে কি তোমার 80। এই 80 যদি আমি 5% করি, তাহলে এখানে কত আসবে? 4 টাকায় আসবে। দুটোই কিন্তু সেম। সেই জন্যই বলছি যে ট্যাক্স যত পার্সেন্ট বাড়ছে এবং নেট ইনকাম যত পার্সেন্ট কমছে, বোথ আর ইকুয়াল। এই কনসেপ্টটা এখানে আমরা কাজে লাগাবো। কি বলেছে? যে এখানে আমাকে বলেছে যে ট্যাক্স ইনক্রিজড বাই 19%। তাহলে ট্যাক্স যদি তোমার 19% বাড়ে, কোশ্চেন নাম্বার 14, ট্যাক্স যদি 19% বাড়ে, তাহলে ট্যাক্সের 19% এটা ইকুয়াল হবে নেট ইনকামের 6% এর সাথে সমান। ট্যাক্স যদি তোমার 19% বাড়ে, তাহলে নেট ইনকাম 6% কমবে। এই যে দেখো, 6% কমেছে, কিন্তু এদের ভ্যালুটা সেম। তাহলে আমি যদি এরকম ক্যালকুলেশন করি যে ট্যাক্স বাই নেট ইনকাম, পার্সেন্টেজ কেটে গেল, পার্সেন্টেজ মানে তো নিচে 100 আসবে, 6/19। আচ্ছা, ট্যাক্স এবং নেট ইনকাম যেটা আছে, এইটা মিলেই তো কি হচ্ছে, টোটাল ইনকাম না? ট্যাক্স এবং নেট ইনকাম মিলেই হচ্ছে কি তোমার টোটাল ইনকাম। টোটাল ইনকাম যেটা, সেটা ট্যাক্স এবং নেট ইনকাম। তার মানে ট্যাক্স 6 টাকা, নেট ইনকাম 19 টাকা। দেখো, ট্যাক্স হচ্ছে 6 টাকা, নেট রেশিও তো করছে, নেট ইনকাম হচ্ছে 19 টাকা। তাহলে টোটাল ইনকাম কত? টোটাল ইনকাম হচ্ছে কি 25 টাকা। কোশ্চেনে কি বলেছে? ফাইন্ড দ্য রেট অফ ইনকাম ট্যাক্স। ফাইন্ড দ্য রেট অফ ইনকাম ট্যাক্স। আমরা যখন রেট অফ ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করি, খুব ভালো কোশ্চেন, রেট অফ ইনকাম ট্যাক্স, তখন টোটাল ইনকামের উপরে, আমরা যখন রেট অফ ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করি, তখন সেটা টোটাল ইনকামের উপরে করি। 25 টাকা, 6 টাকা, 100%। 25/4 100, রেট অফ ইনকাম ট্যাক্স হচ্ছে 24%। বলো, বুঝতে পারলে? আলিয়া, বলো বোঝা গেল কিনা? হ্যাঁ। আচ্ছা, এখানে নেট ইনকাম বুঝতে পারছো, ট্যাক্স সবসময় কম হয়, নেট ইনকাম একটু বেশি হয় ট্যাক্সের থেকে, টোটাল ইনকাম তো তারও বেশি। তাহলে আমরা যখন খুব ফাস্ট করব, তখন কোশ্চিন দেখেই করে নিতে পারবো। যেমন আমি যদি কোশ্চিন 16 করি, এরকম ভাবে সাজাবো। আমি দেখেই বুঝতে পারছি যে ট্যাক্স ইনক্রিজ বাই 17%, তার মানে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে নেট ইনকাম। রেশিও তো, এটা নেট ইনকাম। নেট ইনকাম ডিক্রিজ বাই 3%, তাহলে রেশিও তো করলে এটা হয়ে যাবে ট্যাক্স।
তাহলে আমাকে যদি রেট অফ ট্যাক্স বের করতে বলে, রেট অফ ট্যাক্স, তাহলে আমরা ডিরেক্টলি করব। রেট অফ ট্যাক্স মানে কি? ট্যাক্স ফ্রি, যেটা ছোট আছে সব থেকে সেটা ট্যাক্স। আর টোটাল ইনকাম মানে কি? এই দুটোকে জুড়ে দাও। 70 আর 3 কত? 20 ইন্টু এক্স, 15%। ব্যাপারটা বোঝা গেল? এরকম ভাবে করবো, একটু ফাস্ট হয়ে যাবে। ট্যাক্স কি হবে? সব থেকে কম ভ্যালুটা হবে। আর টোটাল ইনকামটা কি হয়ে যাবে? ট্যাক্স এবং নেট ইনকামটাকে যোগ করে টোটাল ইনকাম। তাহলে 70 আর 3 কত হয়ে গেল? 20। ওটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে চলে আসবে। বেশ, আমরা পরের কোশ্চেনে আসি। এই কোশ্চেন গুলো সহজ আছে, অতএব এই কোশ্চেন গুলো আমি কিছুটা স্কিপ করে দেবো। এটা অ্যান্সার কত হবে? কোশ্চেন নাম্বার 17। সেটা 16.23%। হ্যাঁ, তোমরা পিডিএফটা দরকার পড়লে প্রিন্ট আউট করে নেবে, দিয়ে এই জিনিসগুলো কারেকশন করে নেবে। 16.23%। এক্স ওয়াই, এক্স ইজ 25% মোর দ্যান ওয়াই। তুমি পার্সেন্টেজকে বেস ফ্র্যাকশনে ভেঙেও করতে পারো, নর্মালও করতে পারো। এক্স হচ্ছে 25% বেশি, মানে ওয়াই যদি 100 হয় তাহলে এক্স কত হবে? 25। তাহলে হোয়াট পার্সেন্ট লেস ওয়াই দেন এক্স? তাহলে ওয়াই এক্স এর থেকে কত কম? দেখে বুঝতে পারছো 25 কম। এক্স এর থেকে কম, তার মানে এক্স এর থেকে কত কম? এক্স এর সাথে কম্পেয়ার, তাহলে এক্স নিচে থাকবে। 20 হবে? হ্যাঁ, 20 হবে। 5×20 100। কিন্তু আমি বলছি যে আমরা যেভাবে শিখেছি সেইভাবে একটু ট্রাই করি, পার্সেন্টেজ কাজে লাগাতে শিখি। 25% বেশি, দেখো 25% মানে কত? 25% মানে 1/4। এটা একটু মাথায় নিয়ে আসতে হবে। 25% মানে 1/4। তার মানে কি বলছে? এক্স ইজ 25% মোর দেন ওয়াই। তার মানে ওয়াই হচ্ছে গিয়ে কত? ওয়াই হচ্ছে গিয়ে 4 টাকা। ওয়াই 4 টাকা হলে এক্স এর কত হবে? 1 টাকা বেশি, মানে 5 টাকা। তাহলে ওয়াই এক্স এর থেকে কত কম? 1 টাকা কম। 5-এ 1-এর 5 মানে কত? 20%। আমি এভাবে চাইছি, এইভাবে করো। আচ্ছা, পরেরটা কোশ্চেন নাম্বার 18। 16.23% কে কাজে লাগাও। 16.23%, 16.23% মানে হচ্ছে 1/6। ফট করে মাথায় চলে আসবে। কিষান's salary is 16 2/3% less than রাধা। লেস দ্যান বলেছে, দ্যাট মিনস এটা কত হবে? মাইনাস হবে। কিষান স্যালারি, কিষানের সাথে কম্পেয়ার করেছে রাধার। কিষানের স্যালারি কম কার থেকে? রাধার থেকে। রাধার হচ্ছে নিচেরটা অরিজিনাল নাম্বার, যার সাথে কম্পেয়ার করা হবে। দেখো, কিষান স্যালারি লেস দ্যান হচ্ছে রাধা, তাহলে শেষে রাধা আছে। রাধার স্যালারি এটা 6, 1 টাকা কম মানে 5। তাহলে হাউ মাচ পার্সেন্ট ডাজ রাধার স্যালারি মোর দ্যান কিষান? তাহলে রাধার স্যালারি কত বেশি? 1 টাকা বেশি। কত? 5-এ 1-এর 5 মানে কত? 20%। বুঝতে পারছি? হ্যাঁ। ব্যাস, এরকম ভাবে করবো এবং এই কোশ্চেন গুলো আসে। আচ্ছা, 19-এরটা আমাকে করে বলতে পারবে কত হবে? 19-এরটা বেশি সময় লাগবে না, দেখো 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে যদি বুঝতে পারো। এখানে দেখো 6 গুণ বলেছে, 6 গুণ। পি 6 টাইম অ্যাজ লার্জ অ্যাজ কিউ। তার মানে কিউ এর যদি এজ 1 হয়, পি এর হচ্ছে কি 6। 6 টাইমস অ্যাজ লার্জ অ্যাজ কিউ, 6 টাইমস 6 গুণ বেশি। এর যদি এক্স হয় তাহলে এর কত হবে? 6 হবে। 6 টাইমস অ্যাজ লার্জ অ্যাজ কিউ মানে এর যদি 1 হয় তাহলে কত হয়ে যাবে? 6 হবে। তাহলে হাউ মাচ পার্সেন্টেজ কিউ লেস দ্যান? তাহলে 5 কম কততে? 6। কিউ পি এর থেকে 5 বছর কম। তাহলে কি আমার চেয়েছে কি? হাউ
হাউ মাচ কার সাথে কম্পেয়ার চাইছে? পি এর সাথে, তাহলে পি নিচে আসবে। বেশ, 1 এর 6 মানে কত? 16 গুণ 2 এর 3%। 5 16 80, এটা করেছি আমরা। 5 2 83 গুণ 1 এর 3 হবে। এত পার্সেন্ট কম। ঠিক আছে? হ্যাঁ। কোশ্চেন 20 বলো। দেখো পারো কি? সব পার্সেন্টেজ ধরে করতে হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 20, ইফ 60% অফ দ্য স্টুডেন্টস ইন এ স্কুল আর বয়েজ, এটা মানে কি? আগে এই ল্যাঙ্গুয়েজটার মানে খুঁজবো। 60% অফ দ্য স্টুডেন্টস ইন এ স্কুল আর বয়েজ, 60% আর বয়েজ। 60%, 60% মানে কত? 60% 20% মানে 1/5, 60% মানে 3/5। দেখো ধরতে পারলে কিনা। 20% মানে 1/5, 60% মানে কত হয়ে যাবে? 3/5। 20% মানে 1/5, 20% মানে 1/5। 3 দিয়ে গুণ করছি 60%, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে 3/5। এটাই বলতে চাইছি। 60% আর বয়েজ, বলছে 60% অফ দ্য স্টুডেন্টস ইন এ স্কুল আর বয়েজ। তার মানে হচ্ছে টোটাল যদি 5 জন থাকে, টোটাল স্টুডেন্টস, এটা টোটাল স্টুডেন্ট যদি 5 জন থাকে, এর মধ্যে 3 জন হচ্ছে কি বয়েজ। ল্যাঙ্গুয়েজে যেটা বলবে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। এন্ড দ্য নাম্বার অফ গার্লস ইজ 972। তাহলে বলো তো রেশিওতে গার্লস কত হবে? গার্লস কত হবে? তাহলে 5 থেকে 3 বাদ দিলে তাহলে কত হচ্ছে? 2। এটা গার্ল হবে। 3/5। হ্যাঁ, 3 ইউনিট যদি বয় হয় তাহলে 2 ইউনিট কি হবে? গার্ল হবে। রেশিও তো আমি একবারে মানে ইউনিটের কথা বলছি, রেশিও রেসপেক্টে করছি। টোটাল হচ্ছে বয়েজ এবং গার্লস মিলে হচ্ছে গিয়ে তোমার, বয়েজ অ্যান্ড গার্লস মিলে হচ্ছে গিয়ে আমাদের 5 জন। তার মধ্যে হচ্ছে গিয়ে 3 জন হচ্ছে গিয়ে বয়েজ। কোশ্চিন অনুযায়ী 3 জন হচ্ছে বয়েজ, কারণ 60% অফ দ্য স্টুডেন্টস ইন এ স্কুল আর বয়েজ। এখানে নাম্বার দিচ্ছে গার্লসের, তাহলে 2 রিপ্রেজেন্ট করছে কতকে? 2 রিপ্রেজেন্ট করছে 972 কে। একের ভ্যালু কত? একবারে করে দিচ্ছি ভাগ করে। 4 2 8, 48 2 96, 6 2 12, 486। আমাকে বলেছে হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন স্কুল। তাহলে বয়েজ কত আছে? বয়েজ 3 ইউনিট আছে। 3 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 8 6 ইন্টু 3, 3 6 18 8, 3 8 24, 1 25 5, 3 4 12 আর 2 14, 1458। যদি গার্ল চাই তাহলে গার্ল বের করবে। গার্ল তো বলেই দেওয়া আছে। যদি টোটাল চাই, টোটাল হলে কত হবে? বের করবো। 60% ধরে করলে তো আরো তাড়াতাড়ি হয়ে হ্যাঁ, যায় না? যেটা হ্যাঁ 40% 60% করেও করতে পারে, কোনো অসুবিধা নেই। আমার যেহেতু 60% আমার মুখে মুখে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমি এরকম ভাবে করছি। 20% 1/5, 60% 3/5। মানে আমরা বেস ফ্র্যাকশনটাকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করছি। ওরকম ভাবে হবে, কোনো সমস্যা নেই। চলো পরেরটা দেখো, 21 নম্বর কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আমি তোমাদের করিয়েছি, তোমাদের বইয়ে হয়তো ছিল, ওই সুবীর দাসের বইয়ে। তবে একবার করে দেখে নেবো। দেখো, ইফ এ স্টুডেন্ট স্কোরস, মনে থাকলে আমি একটা কোশ্চেন করাবো, দিয়ে স্কিপ করে বেরিয়ে যাবো, কারণ এই টাইপের কোশ্চেন করেছো তোমরা, পরপর গুলো করবে। ইফ এ স্টুডেন্ট স্কোরস, আমি বড় মেথডে বলবো না, কারণ বড় মেথড হয়তো তোমরা ঠকেছো। একজন স্টুডেন্ট যদি 25% মার্কস পায় তাহলে সে ফেল করছে। একজন স্টুডেন্ট 25% যদি মার্কস পায় তাহলে সে ফেল করছে কত নম্বরের জন্য? সেটা হচ্ছে গিয়ে 210 নম্বরের জন্য। যেহেতু ফেল করেছে সেই জন্য আমরা কি দিয়ে লিখবো? মাইনাস দিয়ে লিখবো। এবং সেই স্টুডেন্ট যদি তোমার 55% নম্বর পায়, তাহলে সেক্ষেত্রে 55% নম্বর যদি পায় তাহলে সেক্ষেত্রেও 5 নম্বর থেকে কত পেয়েছে? বাট ইফ হি স্কোর 55% মার্কস দেন হি পাসড উইথ 240। তার মানে কি? যে ও 240 নম্বর 5 নম্বর থেকে বেশি পাচ্ছে। কোশ্চেন 3টা হয়, ফাইন্ড পাসিং পার্সেন্টেজ, পাসিং মার্কস এন্ড টোটাল মার্কস। আচ্ছা, এবার ভালো করে বুঝবে আমি কি করব। সবসময় বড়টা থেকে ছোটটাকে বাদ দিব। তাহলে 55 থেকে 25 বাদ দিলে কত? 30।
আমি যদি 55 নিচে লিখতাম তাহলে নিচ থেকে বাদ দিতাম, 55 মাইনাস 25, তখন নিচ থেকে সাবট্রাক্ট হতো। এখানে দেখো 240 থেকে 210 বাদ, 240 থেকে 210 বাদ দিলে কত হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়ে কি হয়ে যাবে, শূন্য, 4 একে কত 5, 2 দিয়ে কত 4, 450 হবে। বলো এটা বুঝতে পারলে কিনা? 240 থেকে তুমি বাদ দিচ্ছ মাইনাস 210, সেই জন্য 240 মাইনাস প্লাস কত হয়ে গেল 210, তাহলে কত হচ্ছে 400। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, তাহলে 1% এর ভ্যালু কত হচ্ছে দেখো, 1% মানে কত হয়ে যাচ্ছে 450/30, মানে 15 নম্বর। একবারে মুখে মুখে করলাম। 1% মানে এটা দেখো, শূন্য শূন্য কেটে গেল, 3 থাকলো, 3 কে আবার 3 দিয়ে ভাগ করলে এদিকে 1, আর এদিকে 3 দিয়ে ভাগ করলে কত 15, একবারে করলাম যে 1% ভ্যালু মানে কত 15 নম্বর। তাহলে টোটাল মার্কস যখন আমরা এই ধরনের অঙ্ক করি, টোটাল মার্কস বলতে বুঝি 100% কোন একটা পরীক্ষা। তাহলে 100% মানে কত হয়ে গেল 1500। তাহলে টোটাল কত নম্বরের পরীক্ষা, সেটা হচ্ছে 1500। এটা হচ্ছে এটা হচ্ছে তোমার 3 নম্বরের অ্যান্সার। এটা হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। টোটাল মার্কস কত সেটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমাকে বলেছে ফাইন্ড পাসিং পার্সেন্টেজ এন্ড পাসিং মার্কস, দুটোই বের করতে হবে। বেশ, একটা জিনিস ভালো করে দেখো এখানে, যে 1% নম্বর মানে হচ্ছে গিয়ে কত, 15 নম্বর মানে 1%, 15 নম্বর মানে 1%, 15 নম্বর মানে হচ্ছে কি 1%। তাহলে 240 নম্বর বা 210 নম্বর মানে বলতে পারবে? আমি যদি এটাকে পার্সেন্টেজ নিয়ে আসি তাহলে কি করব, 210 কে কি করব 15 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পার্সেন্টেজ চলে। কারণ 15 নম্বর মানে 1%, তাহলে 15 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে কোনো কিছু পার্সেন্টেজে চলে আসবে। তাহলে 210 নম্বর মানে কত পার্সেন্ট, 5 দিয়ে ক্যালকুলেশন করে, 5 3 15, 5 দিয়ে কাটছি, 5 4 20, 5 দিয়ে 10, 3 দিয়ে কাটলাম 300, 3 14 42, তাহলে 15 নম্বর মানে হচ্ছে 14%। বা 240 নম্বর মানে কত, 240 মানে কত পার্সেন্টেজ, দুটো দিয়ে করে দেখাচ্ছি আমি। যে 240 কে 15 দিয়ে ভাগ করো, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 দিয়ে কাটলে 5 4 20, 5 8 40, 3 দিয়ে কাটো 3 16 কত 48, সামনে কত হচ্ছে 16%। তাহলে কত হচ্ছে 16%, আর এটা কত হচ্ছে 14%। 240 নম্বর মানে 16%, 210 নম্বর মানে কত 14%। তাহলে আমাকে যদি বলে পাসিং পার্সেন্টেজ, আমাকে যদি বলে পাসিং পার্সেন্টেজ, তাহলে পাসিং পার্সেন্টেজ কত হয়ে যাবে? আমি দেখলাম যে আমি যদি 25% নম্বর পাই, আমি যদি 25% নম্বর পাই তাহলে 210 নম্বরের জন্য ফেল করছি। আমি যদি 25% নম্বর পাই তাহলে 210 নম্বরের জন্য ফেল করছি। 210 নম্বরের জন্য ফেল করা মানে কি 14% নম্বরের জন্য ফেল করা। এই 14% নম্বর যদি আমি পাস করতাম, কারণ 210 নম্বরের জন্য ফেল করা মানে 14% নম্বরের জন্য ফেল করা, তাহলে তুমি এখানে 14% জুড়ে দাও। বেশ, অথবা তুমি এরকমও করতে পারো যে আমি যদি 55% নম্বর পাই তাহলে সেক্ষেত্রে আমি 240 নম্বর বেশি পাচ্ছি। 240 নম্বর বেশি পাওয়া মানে কি, আমি 16% পাসিং পার্সেন্টেজ থেকে আরো 16% নম্বর বেশি পাচ্ছি। তাহলে তুমি 16% সাবট্রাক্ট করে দাও, যেটা ইচ্ছে। দুটোতেই দেখবে অ্যান্সার কি আসবে, 39%ই আসবে। তাহলে পাসিং পার্সেন্টেজ কত হয়ে গেল, 39%। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমরা যদি বলি যে পাসিং মার্কস, পাসিং মার্কস মানে হচ্ছে টোটাল মার্কস 15, তার 39%। গুণ করে দেখবো 585, আমার মনে হয় অ্যান্সার মুখস্থ আছে সেজন্য আমি লিখে দিতে পারলাম। দেখো, গুণ করে দেখে নেবে, এরকমই আসবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 22 23 এগুলো আর করাবো না, সিমিলার কোশ্চেন একবারে একবারে 24 পর্যন্ত তোমরা করবে, যদি আটকায় তাহলে নেক্সট দিন করবে। ঠিক আছে? টাইপ 8 দেখো, টাইপ 8টা করতে পারবে কিনা, টাইপ 8 এর 25 নম্বর। তুমি 1 মিনিট চলে আসছি।
বলো, পারবে এগুলো? বলে দাও, মনে হয় বড় হয়ে যাবে। 3 রকম ভাবে করা যাবে। দেখো, প্রথমে যদি আমরা বলি 2 রকম প্রাণী আছে। There are 2 types of animals in a room. Some are cats and some are dogs. Each cat takes 7 biscuits and each dog takes কত? 9 biscuits. কিন্তু প্রাণী সংখ্যা হচ্ছে ফিক্সড, সেটা হচ্ছে কি কত? 45 animals. There are 45 animals. ক্যাট কতগুলো খাচ্ছে? 7টা, ডগস 9টা। এবং এই 7টা এবং 9টা এরকমভাবে বিস্কুট খেয়ে টোটাল ওরা 45টা প্রাণী মিলে 355টা বিস্কুট খেয়ে নিচ্ছে। তাহলে 45টা প্রাণী মিলে টোটাল যেটা বিস্কুট খাচ্ছে সেটা হচ্ছে কত? 355। আমি কি করলাম? অ্যাভারেজে নিয়ে এলাম। অ্যাভারেজে নিয়ে আসা মানে সবাইকে সেম সংখ্যা খাওয়াবো। সেম সংখ্যা মানে যেটা ছোট আছে সেই সংখ্যাটাই খাওয়াবো। ডগ 9টা খেয়েছিল, আমি ডগকে এরকম ভাবে খাওয়ালাম যে 7টাই খাওয়ালাম। তাহলে ডগকে যদি আমি 7টাই খাওয়াই, ক্যাটও 7টা খাচ্ছে, ডগও 7টা খাচ্ছে, দুটো থাক। তাহলে 45টা প্রাণী মিলে 7টা করে যদি বিস্কুট খাই, তাহলে 5 7 35, 315টা খাবে। আমি 315 বাদ দিয়ে দিলাম। তাহলে কতগুলো থাকলো? 40টা না? এই 40টা বিস্কুট খাওয়ার জন্য কে দায়ী বলো? ডগ। ডগ দায়ী। এই 40টা বিস্কুট খাওয়ার জন্য কিন্তু ডগ দায়ী। মানে একটা ডগ কিন্তু 2টো বিস্কুট খাচ্ছে, তাহলে 40টা খাওয়ার জন্য কতগুলো ডগ লাগবে? 20টা। 20টি। এবার ডগের সংখ্যা হচ্ছে 20টি। এক্সট্রা 40টা বিস্কুট পড়ে থাকলো, তাহলে এই 40টা বিস্কুট খাওয়াতে হবে। এই 40টা বিস্কুট খাওয়ানোর জন্য আমার কি হচ্ছে, একটা ডগ 2টো খাচ্ছে, তাহলে 40টা বিস্কুট তো পড়ে আছে, তাহলে কতগুলো ডগ লাগবে? 20টি। কারণ সবাই সেম খাচ্ছে, বেশি কেউ কিন্তু খেতে পাবে না। তাহলে ডগের সংখ্যা কত হয়ে গেল তোমার? 20টি। তাহলে এখানে ডগের সংখ্যা যদি 20টি হয়ে যায়, তাহলে ক্যাটের সংখ্যা কত হয়ে যাবে? 25টি। বোঝা গেল? হ্যাঁ। আর একটা হচ্ছে অ্যালিগেশন, আর একটা বড় মেথড। অ্যালিগেশন দিয়ে যদি করি তাহলে এরকম ভাবে করতে পারো যে ক্যাট, ডগ, সবগুলো যদি ক্যাট হয়, তাহলে 45টা প্রাণীর মধ্যে 45টা হচ্ছে ক্যাট। 45টা প্রাণীর মধ্যে 45টাই ক্যাট। তাহলে ক্যাট 7টা করে বিস্কুট খেত, তাহলে টোটাল কতগুলো খেতে বলো? 5 7 35 হবে, 31, 315টা। সবগুলো যদি ডগ হতো, তাহলে ডগ 9টা করে বিস্কুট খেত। তাহলে 45টা ডগ মিলে, ডগ 9টা করে বিস্কুট খেত, তাহলে 45টা ডগ মিলে 9টা করে যদি বিস্কুট খেত, তাহলে 5 9 45 আর 5 4 9 36, 4 40, 405টা বিস্কুট খেত। কিন্তু না 315টা বিস্কুট খাচ্ছে, না 450টা বিস্কুট খাচ্ছে। বিস্কুট খাচ্ছে হচ্ছে গিয়ে কতটা? সেটা হচ্ছে 355টা, 355। ক্যালকুলেট করো। ক্যালকুলেট যদি করতে চাই, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিব। 450 থেকে 355 বাদ, 5 5 শূন্য, 10 থেকে 5 বাদ দিলে কত? 5 50। 355 থেকে 315 বাদ, 5 থেকে 5 বাদ দিলে শূন্য, 5 থেকে 1 বাদ দিলে 4। অনুপাত করবো, অনুপাত করলে কত হলো? 25। অনুপাত করলে এখানে কত আসছে? 20। এটা দুজন মিলে টোটাল যেটা হচ্ছে সেটা হচ্ছে কত? 45। বা এরকম ভাবে করো। এই যে 25 এবং 20 এরা কাকে রিপ্রেজেন্ট করছে? এই যে 25 এবং 20 এটা কাকে রিপ্রেজেন্ট করছে? ক্যাট এবং ডগকে। কি করে? যে 7টা বিস্কুট খাচ্ছে এক একটা ক্যাট। দেখো 7 বিস্কুট খাচ্ছে পার ক্যাট, 9 বিস্কুট খাচ্ছে পার ডগ। তাহলে এই যে নিচে যেটা থাকবে, যার রেসপেক্টটা হবে সেটাই হচ্ছে গিয়ে তোমার এখানে নিচের রেশিওটা। তাহলে এখানে কি হচ্ছে? 25 আর 20 হচ্ছে গিয়ে 45। এই 45 রিপ্রেজেন্ট করছে 45টা প্রাণীকে।
তাহলে 1 এর ভ্যালু হচ্ছে গিয়ে কত? 1। তাহলে 25 এর ভ্যালু কত হয়ে গেল? 25। 25 টি 20 টি। হয়তো বুঝতে পারলে কিনা জানি না। সিমিলার আরেকটা কোশ্চেন করলে হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হতে পারে। কোশ্চেন নম্বর বোঝা গেল এটা? দুটো মেথডে? হ্যাঁ। পরীক্ষাতে আসলে কোন মেথডে করবে বলো তো? সেটা করবে না। সেই মেথডে করার চেষ্টা করবে। সেটা তো বেশি তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি মানে খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাবে সেটা। এখানে তোমাকে একটু ক্যালকুলেশন তবুও করতে হচ্ছে। না পারলে তখন করবে। বেশ। কি বলেছি দেখো? In a zoo, there are rabbits and pigeons. তাহলে এখানে কি আছে? rabbits আছে, খরগোশ আর pigeons আছে। If the heads are counted, there are 20. Heads are counted, there are 20 মানে 280টা কিন্তু প্রাণী আছে। 280টা কিন্তু প্রাণী আছে। If the legs are counted, there are 820. How many pigeons are there? তাহলে অ্যালিগেশন দিয়েও করতে পারবো, আমাদের নর্মাল এইভাবে যেটা করছিলাম সেই মেথডেও করতে পারবো। তাহলে কিভাবে দেখো? legs are counted, there are 820. তাহলে র্যাবিটের কতগুলো লেগ থাকে গো? 4টা থাকে। পিজিয়ন্স এর 2টো থাকে, তাই না? আমি এটাকে এরকম ভাবে ব্রেক করে নিলাম 2 + 2। আমি ধরে নিলাম যে সবগুলো প্রাণীর 2টো করেই লেগ আছে। সবগুলো প্রাণীর 2টো করেই লেগ আছে। তাহলে এখানে 280টা প্রাণীর 560টা লেগ হবে। 560টি কিন্তু লেগ হবে। এটা যেটা আমরা লিখছি লেগ লিখছি, লেগ। তুমি এটা দেখেই বুঝতে পারবে। বলার কিছু নেই। কিন্তু আছে কতগুলো লেগ? সেটা হচ্ছে 820। 820 থেকে 560টি লেগ বাদ দিয়ে দেবো। 0, 12 থেকে 6 বাদ দিলে 6, 260। এই 260টা লেগের জন্য কে দায়ী? র‍্যাবিট দায়ী না? র‍্যাবিটের 4টা লেগ, আমি নিচে 2টো। একটা র‍্যাবিট 2টো লেগ দিচ্ছে, তাহলে 260টার জন্য কতগুলো লাগবে? 130টি। তাহলে 130টি কি হয়ে গেল? র‍্যাবিট হয়ে গেল। তাহলে র‍্যাবিটের সংখ্যা 130। র‍্যাবিটের সংখ্যা হয়ে গেল 1। তাহলে পিজিয়ন্স হবে 150। বুঝতে পারলাম? হ্যাঁ। একই রকম ভাবে পরের দুটো হবে কিন্তু সেম। এখানে পার্সেন্টেজ দিয়েছে না? এই যে 5% আর 9%। 9% মানে কত? পার্সেন্ট প্লাস 5%। টোটাল কত আছে? 6000। দেখে নাও একটা। The population of a town is 6000 এবং এই 6000 এর মধ্যে কে কে আছে? The population of a town is 6000 of males. 6000 males. কোথায় গেল? population of a town is 6000 of males. আচ্ছা, এখানে কোশ্চেনটা ভুল লেখা আছে। তো population of a town is 6000 if males are increased by, এটা if হবে, if males are increased by 5% and females are increased by কত? 9%, then the population become 6500। তাহলে population কত হয়ে যাবে? 6500 হয়ে যাচ্ছে। 6500 find the number of male females। তাহলে আমরা কি করব? এই 9%টাকে ব্রেক করে নেব 5% আর 4% এ।
5% আর 4%। আমি ধরে নিলাম যে ওভারঅল 5%ই বেড়েছে। তাহলে ওভারঅল যদি 5% বাড়ে তাহলে 6,000 এ কত বাড়বে? 6,000 এ 5% বাড়ে মানে 5/100, 1 এর 20, 0 কেটে দেবো, 300 জন বাড়ছে। 300 জন কিন্তু বাড়ছে। কিন্তু বেড়ে হয়েছে কত? 6,500। বেড়েছে কত, সরি, বেড়ে হয়েছে তোমার 6,500। 6,500 তাহলে বেড়েছে কত? বেড়েছে হচ্ছে 500 জন। তাহলে আমরা বললাম যদি যদি তোমার 5% ওভারঅল বাড়ে, মেল ফিমেল সবকিছু, তার মানে কত বাড়বে? 300 জন বাড়বে। 2টাকে বাদ দিয়ে দাও, 200 জন। এই 200 জন বাড়ানোর জন্য কে দায়ী গো? মেল। ফিমেল দায়ী। তাহলে যেভাবে করবে, দুইভাবে করা যায়। যে ফিমেলের, এখানে একটু অন্যরকম, যে ফিমেলের 4% মানে হচ্ছে 200 জন। ফিমেলের বা 4% হচ্ছে 200 জন, তার মানে 100% কত? এরকম ভাবে করা যায়। আমি দুটোই করে দিচ্ছি। যে এই যে 200 জন আছে, এটা হচ্ছে ফিমেলের 4% মানে হচ্ছে 200 জন। তাহলে ফিমেল কতজন এখান থেকে বেরিয়ে যাবে? তারপর হচ্ছে 20। মেলের 4% মানে হচ্ছে এটা। দেয়ারফর ফিমেল সমান কত হয়ে গেল? 5,000। তাহলে ফিমেল সমান যদি 5,000 হয় তাহলে মেল কত হয়ে যাবে? 1,000। তাহলে মেল 1,000 হবে। এরকম ভাবে তোমরা করতে পারো। এই যে 200 জন, এই যে 200 জন, এই 200 জন কাকে রিপ্রেজেন্ট করছে? 4% এর জন্য দায়ী। এই 200 জন হচ্ছে 4% ফিমেলের জন্য দায়ী। তাহলে 4% মানে হচ্ছে 200 জন, 1% মানে 50, 100% মানে কত হয়ে গেল? 100% মানে হচ্ছে 5,000। ব্যাস, এরকম ভাবে করতে পারো। এটা তাহলে কি হয়ে যাবে? ফিমেল। বোঝা গেল? হ্যাঁ। বেশ, তাহলে কোশ্চেন নাম্বার 28 কিন্তু সেম, একবার হুবহু সেম, ওরকম ভাবেই করবে। টাইপ 9 হচ্ছে ভোটের কোশ্চেন। ভোটের কোশ্চেন তোমাদের আমি করিয়েছিলাম। ভোটের কোশ্চেন আমি করিয়েছিলাম। বলো ভোটের কোশ্চেন গুলো পারবে কিনা, নাহলে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এনার্জি নেই। ট্রেনে জার্নি করে এসেছি তো। করবো, মানে বাড়িতে করবো। হুম হুম। ঠিক আছে, তাহলে ভোটের কোশ্চেন গুলো আমি স্কিপ করছি। বেশ কয়েকটা কোশ্চেন আছে। টাইপ 10টা দেখো, এটা বোঝা যাচ্ছে কিনা। মনে হয় পারবো। বাবানি, কি খবর গো? তোমার কোনো রেসপন্স নেই। আমি একটা কোশ্চেন করবো এখান থেকে, একটাই কোশ্চেন করবো। আর করে দাও। চল প্রথম থেকে করি, একটা করি, একটা করে একটা স্কিপ করে দেবো। ভোটের কোশ্চেন গুলো তোমরা আমাদের যে বই ছিল সেই বই থেকে দেখবে। আমি ভোটের কোশ্চেন তবুও মানে হচ্ছে লিখে করেছি কিছু কোশ্চেন এখানে। এই কোশ্চেন গুলো লিখে লিখে করেছি। দাদা, বলো। ওই যে চক্রবৃদ্ধি সুদের যে সুদ 6 মাস অন্তর অন্তর সুদ, হুম হুম। ওইটা বলে দিও তো ক্লাসের শেষে। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। কি বলেছে দেখো, দ্য প্রাইস অফ এ সুগার ইজ ডিক্রিজ বাই 30%, বাই হাউ মাচ পার্সেন্ট? দ্য কনস্ট্রাক্টিং হবে না,
কনজাম্পশন হবে, হ্যাঁ, ইউএন MPTION কনজাম্পশন। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখো, যে ধরে নাও আমি 30 কেজি সুগার খাই কোনো একটা ফ্যামিলি, এবং সেই সুগারের দাম ছিল কত, 5 টাকা পার কেজি। এখন সেই সুগারের দাম কত হয়ে গেছে, 6 টাকা পার কেজি হয়ে গেছে, 6 রুপিস পার কেজি হয়ে গেছে। আগে কত কেজি পেত আগে? তাহলে যেটা এক্সপেন্ডিচারকে প্রাইস দিয়ে ভাগ করে দাও। আগে 6 কেজি পেত, এখন কত পাচ্ছে? এখন হচ্ছে কি তোমার 5 কেজি পাচ্ছে, কারণ এখন দাম বেড়ে গেছে। তাহলে একটা জিনিস বুঝতে পারছি, যে যদি আমার এক্সপেন্ডিচার সেম থাকে, তাহলে প্রাইসের যেটা রেশিও হবে, প্রাইসের রেশিও কত, 5:6। তাহলে কোয়ান্টিটি রেশিও কি হয়ে যাবে, 6:5। এক্সপেন্ডিচার যদি সেম থাকে, তাহলে দেখে না দুটোই এক্সপেন্ডিচার, 30, 30। তাহলে এক্সপেন্ডিচার যদি সেম থাকে, তাহলে কি হয়ে যাবে, প্রাইসের যেটা রেশিও হবে তার উল্টোই তোমার কিন্তু কনজাম্পশনের রেশিও হবে, কোয়ান্টিটি রেশিও। তাহলে এখানে কি বলেছে, ইফ দ্য প্রাইস অফ এ সুগার ডিক্রিজ বাই 30%, প্রাইস কমে গেল, বাই হাউ মাচ পার্সেন্ট দ্য কনজাম্পশন ইজ ইনক্রিজ সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার, এই যে এক্সপেন্ডিচার রিমেন সেম। তাহলে এক্সপেন্ডিচার রিমেন সেম হয়ে যাওয়া মানে প্রাইসের যেটা রেশিও, প্রাইস কত, 30% বাড়লো, 100 টাকা থেকে হয়ে গেল কত, 130। তাহলে কোয়ান্টিটি কত হবে, যেহেতু এক্সপেন্ডিচার সেম, তাহলে কোয়ান্টিটি কত হয়ে যাবে, 130 থেকে 100 হয়ে যাবে। তাহলে তুমি দেখে নাও, এখানে 100 ইন্টু 130 মানে 13,000, এখানেও 130 ইন্টু 100 মানে 13, এক্সপেন্ডিচার ইজ সেম। তাহলে কতটা কমলো, ব্যবহার কতটা কমলো, 30 কেজি ব্যবহার কমে গেল কততে, 130-এ। ক্যালকুলেশন করে নাও, 3/13, 1/13, সরি, ব্যবহার কতটা, প্রাইস কমেছে, সরি ভুল করেছি, প্রাইস কমেছে, প্রাইস 30% কমে গেছে, প্রাইস অফ দ্য সুগার ইজ ডিক্রিজ বাই 30%। তাহলে প্রাইস কমে গেছে, প্রাইস 100 টাকা থেকে হয়ে যাচ্ছে কত, 70 টাকা। তাহলে কোয়ান্টিটি কত হয়ে যাবে, যেটা প্রাইসের রেশিও তার উল্টো হচ্ছে কোয়ান্টিটি, মানে 70 কেজি থেকে কত হয়ে যাবে, 100 কেজি। কারণ যেটাই প্রাইসের রেশিও হয় তার উল্টো তোমার কোয়ান্টিটি রেশিও হয়, এক্সপেন্ডিচার সেম হলে। তাহলে কত বাড়লো, কোয়ান্টিটি 30, কততে, 70-এ। তাহলে 100-তে কত, বা এটাকে আমরা 100 দিয়ে করবো না, বেস ফ্র্যাকশন দিয়ে করবো। 30 কেজি ব্যবহার কমে গেল, সরি 30 কেজি ব্যবহার বেড়ে গেল কততে, 70-এ। 3/7, 1-এর 7 মানে 14×2-এর 7, 42, 3×2 6/7, 42 মানে 6-7%। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এরকম ভাবে এবার না করে আমরা বলেছিলাম যে একটা লাইনে করবে, যেটা উপর থেকে নিচে যদি প্রাইস বা এক্সপেন্ডিচারের রেশিও হয়, যেটা প্রাইস সেটা আবার এক্সপেন্ডিচারের রেশিও হয়। এবার অনেকে মনে করবে যে প্রাইস মানে এক্সপেন্ডিচার কি করে হয়ে গেল, আমি দেখাচ্ছি, দাও। এটা 20% বাড়লে না, প্রাইস যদি 20% বাড়ে, তাহলে ওই ফ্যামিলির খরচও তো 20% বাড়বে। ধরে নাও চিনির দাম হচ্ছে কি তোমার 100 টাকা, এবার চিনির দাম কত হয়ে গেল, 120 টাকা। তাহলে প্রাইস বাড়লে আমার কোয়ান্টিটি, এক্সপেন্ডিচারও বাড়ছে। সেই জন্য বলছি যে প্রাইসের যেটা রেশিও সেটা এক্সপেন্ডিচারও রেশিও হয়। আচ্ছা, তো যাই হোক, এক্সপেন্ডিচার আমি লিখছি না। প্রাইস কি হচ্ছে তোমার, 100 টাকা থেকে কমে গিয়ে 70 টাকা হয়ে গেল। তাহলে উপর থেকে নিচে যদি প্রাইস হয়, নিচ থেকে উপরে সবসময় কোয়ান্টিটি হবে। তাহলে কোয়ান্টিটি 30, এক্সপেন্ডিচার সেম হলে কোয়ান্টিটিটা নিচ থেকে উপরের দিকে যাবে। তাহলে এক্সপেন্ডিচার সেম বলেছে, তাহলে আগে 70 কেজি কিনলে, দেখো এটা প্রাইস হচ্ছে 100 টাকা, কোয়ান্টিটি হচ্ছে 70 টাকা, তোমার এখন প্রাইস হচ্ছে কি 70 টাকা।
তাহলে প্রাইস কমে গেল 30%, তাহলে তোমার কোয়ান্টিটি কতটা বাড়াবে? আগে 70 কেজি কিনলে এখন 100 কেজি কিনছো, তাহলে 30 কেজি তুমি কোয়ান্টিটি বাড়িয়ে দিলে এক্সপেন্ডিচার সেম রাখার জন্য। তাহলে 70 3 এর সাথ আর একটা করি, তাহলে বুঝতে পারো 14 42 পূর্ণ 6 এর সাথ। এটা আর একটা দেখো, দ্য প্রাইস অফ এ সুগার ইজ ইনক্রিজ বাই 20%। কোশ্চেন নাম্বার 37, প্রাইস অফ এ সুগার এবার ইনক্রিজ হলো, মানে 100 টাকা ছিল প্রাইস, এবার কিন্তু তোমার প্রাইস বেড়ে গেল 120 হয়ে গেল। তাহলে যেই প্রাইস বা কোয়ান্টিটি কমবে, তাহলে কোয়ান্টিটি কত কমাচ্ছ এক্সপেন্ডিচার সেম রাখার জন্য? তাহলে কোয়ান্টিটি আগে 120 কেজি কিনলে এখন 100 কেজি কিনছো। এটা যেটা 120 লিখতাম 120 100, সেটাকে ঘুরিয়ে বলছি, আগে 120 কেজি কিনলে এখন আমরা 100 কেজি কিনছি, তাহলে 20 কেজি আমি ব্যবহার কমিয়ে দিলাম। কততে? 120 কেজিতে। 1 এর 6, 1 এর 6 মানে কত হচ্ছে? 16 পূর্ণ 2 এর 3% আমি কি করছি? ব্যবহার কমিয়ে দিচ্ছি, ব্যবহার কমিয়ে দিচ্ছি এক্সপেন্ডিচার সেম রাখার জন্য। এটা কি হচ্ছে? এক্সপেন্ডিচার সেম রাখার জন্য আমরা কি করছি? ব্যবহার বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কোশ্চেন নাম্বার 38 এও একটা জিনিস বলার ব্যাপার আছে। চলো এই টাইপটাই করবো, শুধু আর পড়বো না আজকে আর। দ্য প্রাইস অফ এ সুগার ইজ ডিক্রিজ বাই 30%। এবার ভালো করে বুঝবে, কিন্তু এই কোশ্চেনটা বড় মেথডে বললে পারবে না করতে, অনেক সময় লেগে যাবে। দ্য প্রাইস অফ এ সুগার ডিক্রিজ বাই 30%, বেশ কমে গেল, দাম 70 টাকা হয়ে গেল। বাই হাউ মাচ পার্সেন্ট কনজাম্পশন ইজ ইনক্রিজ, তাহলে উপর থেকে নিচে প্রাইস, নিচ থেকে উপরে গেলে কনজাম্পশন। বাই হাউ মাচ পার্সেন্ট কনজাম্পশন ইজ ইনক্রিজ, তাহলে হিসাব মতো কনজাম্পশন বাড়বে। এবার প্রাইস কমে যাওয়া মানে কনজাম্পশন বাড়া। প্রাইস 100 টাকা ছিল, এখন 70 টাকা হয়ে গেছে, তার মানে কনজাম্পশন বাড়বে। কিন্তু ওরকম ভাবে বলেছে যে হাউ মাচ পার্সেন্ট কনজাম্পশন ইজ ইনক্রিজড, হাউ মাচ পার্সেন্ট কনজাম্পশন ইজ ইনক্রিজড সো অ্যাজ দ্য এক্সপেন্ডিচার উইল, এক্সপেন্ডিচার মানে হচ্ছে প্রাইস, সেজন্য বলছি প্রাইস মানে এক্সপেন্ডিচার, so that the expenditure will decrease by 10%, এক্সপেন্ডিচার কিন্তু কমবে। এক্সপেন্ডিচার কম মানে কত হয়ে গেল? 90 টাকা। আগে যেটা এক্সপেন্ডিচার ছিল, আমি এমন ভাবে আমি কি করবো? ব্যবহারের পরিমাণ বাড়াবো, যার জন্য এক্সপেন্ডিচার কি হয়ে যাবে? তোমার 10% কমবে। এক্সপেন্ডিচার 10% কমা মানে হচ্ছে কি 100 টাকা থেকে 90 টাকা হয়ে যাবে এক্সপেন্ডিচার। এখন তাহলে কোয়ান্টিটি কতটা বাড়াচ্ছ? 20 কেজি বাড়াচ্ছ, কততে? 70 এ। 2 এর সাথ 1 এর সাথ মানে কত? 14 পূর্ণ 2 এর সাথ পার্সেন্ট, 4/7। গট ইট? হ্যাঁ। কোশ্চেন নাম্বার 39 দেখো, the price of a sugar increased by 20%, তাহলে প্রাইস সেটা এক্সপেন্ডিচার, তাহলে প্রাইস অফ এ সুগার ইনক্রিজড বাই 100 টাকা ছিল, বেড়ে গিয়ে কত হলো? 120 টাকা। বাই হাউ মাচ কেজি অফ কনজাম্পশন ইজ ডিক্রিজ সো অ্যাজ দ্য এক্সপেন্ডিচার উইল ইনক্রিজ বাই 5%। তাহলে এক্সপেন্ডিচার বাড়ছে, প্রাইস বেড়েছে, প্রাইস যেই বাড়বে কনজাম্পশন কি হবে? কমবে। কিন্তু ও বলেছে যে হাউ মাচ কেজি অফ কনজাম্পশন ইজ ডিক্রিজ, কনজাম্পশন আমি কত কমাবো, যার জন্য এক্সপেন্ডিচার উইল ইনক্রিজ 5%। তাহলে এক্সপেন্ডিচার বলে উপর থেকে নিচে আসবে, এক্সপেন্ডিচার 5% ইনক্রিজ করবে। অনলি এক্সপেন্ডিচার আমি এমনভাবে ব্যবহারের পরিমাণ কমাবো, যাতে করে এক্সপেন্ডিচার তোমার অনলি 5% বাড়ে। তাহলে এক্সপেন্ডিচারে যখনই কথা বলবে বা প্রাইসের কথা বলে উপর থেকে নিচে আসবো, কোয়ান্টিটির কথা বলে নিচ থেকে উপরে যাবো। তাহলে কতটা কমাচ্ছি ব্যবহার? 120 থেকে 105-এ নিয়ে যেতে হবে ব্যবহার, নিচ থেকে উপরে গেলে কোয়ান্টিটি। তাহলে 15 কেজি আমি কমিয়ে দেবো, মানে 15 ইউনিট কমাচ্ছি। কততে? 120। এটা তো অরিজিনাল না। 5 3 15, 5 24 120। এটা এখানে ক্যালকুলেশন করে এখানে ছোট করবে। 5 3 15, 5 24 120, 3 8 24, 3 1 নিচেরটা হচ্ছে অরিজিনাল কোয়ান্টিটি, আর উপরেটা হচ্ছে কি তোমার বাড়ানো বা কমানো। তাহলে এখানে কি করছি? আমি কমাচ্ছি, 120 থেকে 105-এ যাচ্ছি।
তাহলে কমাচ্ছি ব্যবহার। তাহলে এখানে কি বলেছে দেখে নাও। হাউ মাচ কি বলেছে, হাউ মাচ কেজি অফ কনজামশন ইজ ডিক্রিজড, কনজামশন কমাচ্ছি সেই জন্য মাইনাস দিলাম, 120 থেকে 105 নিয়ে যাচ্ছি কনজামশন, নিচ থেকে উপরে গেলে কনজামশন, উপর থেকে নিচে এলে প্রাইস বা এক্সপেন্ডিচার। তাহলে নিচ থেকে উপরে গেলে 120 থেকে 105 যাচ্ছি, তার মানে কনজামশন কমাচ্ছি। হাউ মাচ কেজি অফ কনজামশন ইজ ডিক্রিজ সো অ্যাজ দ্য এক্সপেন্ডিচার উইল ইনক্রিজ 5%, সেই জন্য এখানে 105 করেছি। when the organize এটা অর্গানাইজ না অরিজিনাল, when he originally consume 280 kg sugar, when he originally consume 280 kg sugar, তাহলে অরিজিনালি কনজিউম মানে 8 এর ভ্যালু বলে দিয়েছে 280 কেজি, তাহলে 1 এর ভ্যালু কত হয়ে যাবে, 8 দিয়ে কেটে দাও, 3 8 24, 5 8 40, এত কেজি, তাহলে 1 এর ভ্যালু কত হয়ে গেল 35 কেজি। তাহলে কত কেজি কমাবে, 35 কেজি কমাবে। বুঝতে পারলে? হ্যাঁ বেশ, তোমরা আজকে আমি পারছি না, তোমরা এই 42 43 পর্যন্ত করো, কালকে যদি সময় হয় তাহলে আমি 30 থেকে 40 মিনিট পড়াবো, দিয়ে 50 60 পর্যন্ত নিয়ে যাবো, 70 থেকে 74টা অঙ্ক আছে। তো তোমরা দাদা আনসার অ্যান্সার গুলো আমি কালকে দেখছি, অ্যান্সার গুলো আমি পাঠিয়ে দেবো। দেখি কালকে কি দুপুরে পড়া? দেখি, তোমরা তো একদিন পড়লে না দুপুরে, 30 থেকে 30 মিনিট পড়লে অনেক অনেক হয়ে যায়। ঠিক আছে, কালকে আমি চেষ্টা করবো দুপুরে পড়ানোর, 30 থেকে 40 মিনিট পড়াবো। কালকে তুমি জিনিসটা তোমার কোম্পানিটা বলে দিও, আমি কালকে করে দেবো। ঠিক আছে। হুম, ঠিক আছে, আজকে